মোহাম্মদ রিয়াজুল ইসলাম তিনি বিজয়ী হয়েছেন ৫,৫৫৮ ভোটে। এই ফলাফল ঘোষণার মধ্য দিয়ে যেমন আরও একটি ছাত্র সংসদে বিজয়ের পালক যুক্ত হল ছাত্র শিবির সমর্থিত প্যানেলের, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসেও যুক্ত হল নতুন পাতা। অপেক্ষার অবসান হল ২ দশকের। নতুন এই আখ্যানের নায়ক রিয়াজুল ইসলাম ও আব্দুল আরিফ আলিম জবি শিক্ষার্থীদের সর্বোচ্চ সমর্থন নিয়ে নির্বাচিত হয়েছেন ভিপি ও জিএস পদে। অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনের মতোই যোগসুতেও অধিকাংশই নির্বাচিত হয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে। শিবির সমর্থিত প্যানেল অদম্য জবিয়ান থেকে রিয়াজুল ইসলাম পেয়েছেন ৫,৫৫৮ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের ভিপি প্রার্থী AK-M রাকিব পেয়েছেন ৪,৬৮৮ ভোট। অন্যদিকে খাদিজাতুল কুবরাকে হারিয়ে বড় ব্যবধানে জিএস পদে জিতলেন আব্দুল আরিফ আলিম। সাধারণ সম্পাদকে ব্যালট নম্বর ৫ আব্দুল আলিম আরিফ তিনি বিজয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে দ্বিতীয় অবস্থানে আছেন খাদিজাতুল কুবরা ২,২২৩ ভোট পেয়েছেন। এছাড়া এজিএস পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের মাসুদ রানা ১১০০-র বেশি ভোটে হারালেন ছাত্রদল সমর্থিত প্যানেলের BM আতিকুর তানজিলকে। সহ সাধারণ সম্পাদক মাসুদ রানা তিনি বিজয়ী হচ্ছেন ৫,০২০ ভোটে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন C6 ব্যালটের BM আতিকুর রহমান তানজিল, তিনি পেয়েছেন ৪,০২২ ভোট। যোগসু বিজয়কে সকল জুলাই শহীদ, বিশ্বজিৎ, জবি শিক্ষার্থী ও বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করেছেন নবনির্বাচিত ভিপি রিয়াজুল ইসলাম। আমাদের আজকের এই যোগসু নির্বাচনের ফলাফল আমরা শহীদ আব্দুল্লাহ আল ফয়সাল ভাই, শহীদ ইকরামুল হক সাজিদ, বিশ্বজিৎ দাস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীবৃন্দ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য উৎসর্গ করতে চাই। বিজয় বক্তব্য শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শিবিরের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে শুকরানা নামাজ আদায় করেন শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের নির্বাচিতরা। এর আগে লড়াই সংগ্রাম ও নানা জটিলতা পেরিয়ে ৬ জানুয়ারি অনুষ্ঠিত হয় যোগসু নির্বাচনের ভোট গ্রহণ থেকে গণনায় যেমন ছিল শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস ও উদযাপন, তেমনি নাটকের দৃশ্যের মতোই পরিবর্তন হয়েছে এই নির্বাচনের প্রেক্ষাপট। তবে সবকিছুকেই পেছনে ফেলে শিক্ষার্থীরা জয় করল যোগসু। থেমে যাচ্ছে গলার স্বর, চোখে মুখে স্পষ্ট বিষাদের ছায়া। কাঁদতেও পারছেন না মোসাব্বিরের স্ত্রী। সান্ত্বনা দেবার মানুষটির নিথর দেহ পড়ে আছে হাসপাতালের বেডে। স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বিরের স্ত্রী ঢাকা মেডিকেল কলেজের সামনে এখানে ওখানে ছুটাছুটি স্বামীর লাশ বুঝে নিতে। বুধবার রাত ৮টায় কারওয়ান বাজার এলাকার তেজতৈরি বাজার গলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আজিজুর রহমান। এমন হত্যাকাণ্ডের বিচার চাইতেও যেন গলা আটকে যাচ্ছিল তার। অবশ্যই আমরা বিচার চাই, আর আমরা কর্তৃপক্ষের কাছেও দাবি করব সুষ্ঠু বিচার হোক। এরকম ঘটনা আগেও ঘটছে, এখনও ঘটতেছে, সামনে ভবিষ্যতেও ঘটবে। এগুলোর যদি সুষ্ঠু তদন্ত আর বিচার না হয় তাহলে এগুলো ঘটতেই থাকবে। মোসাব্বির হত্যাকাণ্ডের খবরে ঢাকা মেডিকেলে ছুটে আসেন তার স্বজন, সহযোদ্ধা, সহকর্মীরা। এমন হত্যাকাণ্ডের পেছনে বড় শক্তি জড়িত বলে দাবি তাদের। গুলিবিদ্ধের পরপরই মোসাব্বির ও তার সহযোগী আবু সুফিয়ানকে নেওয়া হয় পান্থপথের BRB হাসপাতালে। সেখানেও ভিড় করেন নেতাকর্মীরা। এদেরকে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে এই ধরনের হত্যাকাণ্ড আরো হয়তো ঘটবে। আজকে মুসাব্বির গেছে, হয়তো কাল আমিও যেতে পারি। এই আসামিকে অবশ্যই আনতে হবে এবং অবশ্যই ধরতে হবে, গ্রেপ্তার করতেই হবে। ঘটনাস্থলের আশপাশের কয়েকটি CCTV ফুটেজে দেখা যায় দুজন ব্যক্তি পেছন থেকে গুলি করলে পড়ে যায় মোসাব্বির। উঠে দৌড়ে পালানোর চেষ্টা করলেও আরও এক দফা গুলি করে ঘাতকরা। সেখানে পড়ে যাওয়া মোসাব্বিরের মোবাইল ফোনটি নিয়ে যান হামলাকারীরা। ঘটনাস্থলে আসেন CID, PIB সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। এ সময় ডিএমপির তেজগাঁও জোনের ডিসি জানান, ঘটনাস্থলে 3টি গুলির খোসা পাওয়া গেছে। দ্রুতই ঘাতকদের চিহ্নিত করা হবে বলেও জানান তিনি। 3টি গুলির খোসা পেয়েছি এবং ঘটনাস্থল থেকে একটু দূরে মুদি দোকান রয়েছে 2টি। তো ওনারা দৌড়িয়ে ভিকটিম মুদি দোকানের সামনে গিয়ে পড়ে গিয়েছিল। সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করব
এখানে ওনাদের আত্মীয় স্বজনের সঙ্গেও কথা বলবো। উনি একটি দলে ছিলেন, দলের নেতাকর্মীদের সাথেও আমরা কথা বলবো, ওনার কোনো বিরোধ ছিল কিনা, সামগ্রিক বিষয় নিয়ে আমরা কাজ করব। গেল কয়েক মাসে গুপ্তঘাতকদের নিখুঁত নিশানায় রাজনৈতিক নেতাদের এমন পরিণতিতে শঙ্কিত সাধারণ মানুষ। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্যস্ত সময় পার করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে কার্যালয়ে আসেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তারেক রহমানের সাথে দীর্ঘ সময় বৈঠক করেন তিনি। দ্বিপাক্ষিক আলোচনায় উঠে আসে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন প্রসঙ্গ। বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের নির্বাচন নিয়ে চীনের কোনো উদ্বেগ নেই। বেইজিং স্পষ্ট করেছে তারা যে কোনো দেশের সার্বভৌমত্বে বিশ্বাসী এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে আগ্রহী নয়। নির্বাচন চায়নার পজিশন, তারা ইন্টারনাল একটা দেশের ইন্টারনাল নির্বাচন নিয়ে তাদের মানে they don't express any views. এটা ইটস ইন্টারনাল ম্যাটার ফর দ্য পিপল অফ বাংলাদেশ। দ্রুত চায় কিনা, একটা গণতান্ত্রিক সরকার তারা চায় কিনা? They are ready to work with the next elected government of Bangladesh. এরপরই তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন ঝিনাইদহ ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খান। বৈঠক শেষে তিনি জানান, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীরা একতাবদ্ধ থাকবে। অতীতে যেভাবে আপনার নেতৃত্বে আমরা লড়াই করেছি, ভবিষ্যতেও আপনার সাথে থেকে বিএনপিকে ক্ষমতায় আনা এবং রাষ্ট্র পুনর্গঠনে কাজ করে যাব ইনশাআল্লাহ। তারেক রহমানের সাথে বৈঠক করেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর। বৈঠকে জোটের শরিকদের ছেড়ে দেওয়া আসনগুলোতে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার না করার আহ্বান জানান তিনি। ১৭ বছর তারা নির্বাচনে ভোটে অংশ নিতে পারে নাই, কিন্তু বহিষ্কার করলে তো অনেক আরো ডিসপারেট হয়ে যাবে, বা বহিষ্কার করলে তো দলের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গাতে পরামর্শ দিয়েছি যে বহিষ্কার না করে বরঞ্চ বা যাদেরকে করা হয়েছে তাদেরকে ডেকে যদি কথা বলে, সেটা পার্টির জন্য ভালো এবং মিত্র সংগঠন হিসেবে আমাদের জন্য ভালো। এর আগে গুলশান থানা নেতাকর্মীদের সাথে বৈঠক করেন তারেক রহমান। প্রায় ২ ঘন্টার বৈঠকে ঢাকা ১৭ আসনের সামাজিক নিরাপত্তা সহ নানা বিষয় আলোচনা হয়। এদিন এনসিপির যুগ্ম আহ্বায়ক মীর আরশাদুল হক বিএনপিতে যোগ দেন। এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে বাতিল হয় বিভিন্ন দলের বেশ কিছু প্রার্থীর মনোনয়নপত্র। রিটার্নিং কর্মকর্তাদের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে চলছে আপিলের কার্যক্রম। এমন কার্যক্রমের মধ্যেই বুধবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে আসেন জামায়াতের ৬ সদস্যের প্রতিনিধি দল। সিইসির সাথে বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, প্রার্থীতা বাছাইয়ের ক্ষেত্রে বৈষম্য করেছে কমিশন। এক দেশে দুই রকম সিদ্ধান্ত, একই আইনের দুই রকম সিদ্ধান্ত, আমরা এটাকে জানিয়েছি এবং প্রতিবাদ করেছি। আর এটার যে কারণটি সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় ডিসিরা দলীয় ডিসি নিয়োগ করা হয়েছে এবং সেই দলীয় দৃষ্টিভঙ্গি থেকে তারা দেখেছে, তারা আইনকে দেখেনি। এ সময় সাজানো নির্বাচন হলে দেশ অস্তিত্ব সংকটে পড়বে বলে শঙ্কার কথাও জানান তিনি। নির্বাচনের আগে কাউকে অতিরিক্ত নিরাপত্তা দেয়া নিরপেক্ষতার পরিপন্থী বলেও উল্লেখ করেন। কোনো ব্যক্তিকে অনেক প্রোটেকশন দেওয়া হচ্ছে, আবার একই ধরনের অন্য নেতাদেরকে সেরকম প্রোটেকশন দেওয়া হচ্ছে না। নির্বাচনের সময় এটা একটা ইস্যু, কারণ মানুষ দেখবে যে একজনকে অনেক প্রোটোকল দেওয়া হচ্ছে, তার প্রতি মানুষের একটা ইমপ্রেশন হইতে পারে যে হি মে বিকাম সামথিং ইন ফিউচার, যেটা লেভেল প্লেইং ফিল্ডকে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এর আগে সকালে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। ৩ সদস্যের প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ শেষে দলের নায়েবে আমির বলেন, প্রশাসন একটি দলের প্রতি ঝুঁকে পড়েছে। নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে আশঙ্কা রয়েছে। নির্বাচনটি অবাধ এবং সুষ্ঠু না হয়, নিরপেক্ষ না হয়, তাহলে ক্রাইসিস কিন্তু শেষ হবে না, ক্রাইসিস আবার নতুন করে তৈরি হবে এবং এটা আরও গভীরতর হবে। প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে, এতেই আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটিকে আবার পাতানো নির্বাচন হবে কিনা। এদিকে এনসিপিকে 10টি আসন দেওয়ার খবর অসত্য জানিয়ে ডাক্তার তাহের বলেন, 11 দলীয় জোটের নির্বাচনী আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা শিগগিরই দেয়া হবে। এবারের নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক পাঠানোর কথাও জানান জামায়াত নেতা তাহের। ইউরোপিয়ান বলেছে তারা হাইয়েস্ট নাম্বার অফ অবজারভার এখানে পাঠাবে।